তারেক রহমানের যে পোস্ট না, এটা নাথিং সারপ্রাইজিং টু মি, এটা আমি একেবারেই অবাক হই নাই, এবং ইট ওয়াজ এক্সপেক্টেড। সেটা কিরকম দেখেন, 5ই আগস্টের পরে যখন আমি আশা করেছিলাম যে দীর্ঘ 16 বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা মেইন স্টেক হোল্ডার, অন্যতম স্টেক হোল্ডার, সেই দলের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন এসে সেলিব্রেশনে যোগ দেবেন না, এইটা হয় না। আমি 10 তারিখ পর্যন্ত ওয়েট করছি। প্রথমত আমি মনে করছি নেক্সট অ্যাভেলেবেল ফ্লাইট ধরে উনি আসবেন, তো সেটা ধরে 7-8 হইতে পারতো। আমি আই ওয়েটেড টিল মানে 10th অগাস্ট। যখন উনি 10th অগাস্ট পর্যন্ত আসলেন না, তখন ইট ওয়াজ ক্লিয়ার টু বি দ্যাট ইট ইজ এ -2 থিওরি। ইট ওয়াজ ক্লিয়ার টু বি। এবং তখন আমি আমার ক্লোজ অ্যাসোসিয়েট যারা, তাদেরকে এগুলো বলছি। এরপর মাস 3 পরে যখন খালেদ মহিউদ্দিনের শোতে আমাকে ডাকা হলো এবং আমার সমালোচক ছিলেন শামসুজ্জামান দুদু, সেখানে আমি ক্লিয়ারলি বললাম যে তারেক রহমান ইজ নট কামিং। এবং তারা আমার সঙ্গে বিতর্ক করলো। আমি বললাম, দেখেন এখন বিতর্ক করতে পারেন, কিন্তু আমি আমি আমার কাছে একটা কোট খুব ভালো লাগে, সেটা হচ্ছে টাইম ইজ দ্য বেস্ট হিলার। এখন দেখবেন যে আমার কথা সত্য না মিথ্যা, দেখতে পারবেন। এবং দেখেন কয়েক মাস হয়ে গেল, তারেক রহমান আসতেছে না। এখন এটা কি, মানে ঘটনাটা কি, এটা বুঝতে হবে আমাদের। দেখেন, আমি কিন্তু আই এম নট এ স্কলার, হ্যাঁ, আমি কমন সেন্স দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করি, এবং কমন সেন্স ইন অ্যান আনকমন হাইট ইজ কল্ড ব্রিলিয়ান্স। কমন সেন্স যখন একটা আনকমন হাইটে উঠে যায়, সেটাই ব্রিলিয়ান্স। তো আমার কমন সেন্সটা একটু আনকমন হাইটে উঠে গেছিল, সুতরাং আমি বুঝতে পারছিলাম যে ঘটনাটা কি। সেটা হচ্ছে যে, যেটা উনি বললেন সেটাই ঠিক, ইট ইজ এ কন্টিনিউশন অফ 111 যেটা ফেল করেছিল, সেইটা এখন নতুন ভাবে হচ্ছে। এবং ফেইলিওর কি, ফেইলিওর মানে হচ্ছে টু বিগিন এগেইন মোর ইন্টেলিজেন্টলি, সেটা হচ্ছে ফেইলিওর। একটা যদি আমি যদি ফেল করি, তাহলে আবার শুরু করা, অধিকতর বুদ্ধিমত্তা দিয়ে শুরু করা একটা মানে শিক্ষা। ফলে যেটা 111 ফেল করছে, সেটা এখন মোর ইন্টেলিজেন্টলি এটাকে হ্যান্ডেল করা হচ্ছে। দ্যাটস ইট, নাথিং মোর নাথিং লেস। এখন দেখেন, উনি যেটা বললেন সেটা আমি বলেছিলাম। আমাকে যখন জিজ্ঞেস করা হয়, বিভিন্ন টক শোতে আমি ব্যাখ্যা করছি, বলা হয়েছিল যে কেন আসতে পারবেন। আমি 3টা প্রবেবল কারণ দেখিয়েছিলাম। 1 নম্বর হচ্ছে যেটা উনি বললেন, যে ওনাকে যারা টর্চার করেছিলেন তখন তারা ক্যাপ্টেন, জুনিয়র লেভেলের অফিসার, ক্যাপ্টেন, বড় মেজর, তারা এখন ধরেন যে হাই অফিসিয়াল হয়ে গেছেন, মেজর জেনারেল ইত্যাদি। তো সেটা একটা ডিল করার ব্যাপার আছে ওনাদের সাথে, যে উনি আসলে কতটা সেফ। সেকেন্ডলি, আমি বলেছিলাম সেটা হচ্ছে বেনজির ভুট্টোর উদাহরণটা হয়তো তার সামনে আছে, যে বেনজির ভুট্টো তো ওয়াজ অ্যাসাসিনেটেড যখন তিনি ইলেকশন ক্যাম্পেইনে গেছিলেন, এবং সেখানে তো শি ওয়াজ কিল্ড। তো এখন যেহেতু ইলেকশন আমাদেরও সামনে, এবং তারেক রহমানকে ইলেকশন ক্যাম্পেইনে যেতে হবে, সেখানে হয়তো একটা স্নাইপার অ্যাটাক আর মানে এনি সর্ট অফ আদার অ্যাটাক, ওনাকে হয়তো কিল করার একটা চেষ্টা হবে। সো এটা উনি অ্যাভয়েড করতে চাইছেন। থার্ড যেটা আমি বলছি, সেটাই আসলে ঠিক। সেটা হচ্ছে যে আপনার 5th অগাস্টের পেছনে, 5th অগাস্ট ডেফিনেটলি এটা একটা ছাত্র জনতার বড় ঐক্য ছিল, বাট দেয়ার ওয়ার সাম মাস্টার মাইন্ডস, এবং এই মাস্টার মাইন্ডরা কখনোই চায় নাই যে তারেক রহমান দেশে আসুক। এই কারণে যে তারেক রহমান যদি দেশে আসে, তাহলে বাংলাদেশের পলিটিক্সটা তার গ্রিপে চলে যাবে। তার গ্রিপে চলে গেলে এই যে মাস্টার মাইন্ডরা দেয়ার নোবড়, তখন তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না বলতে গেলে। সো তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, পেছনে থেকে ইঞ্জিনিয়ারিং করছেন ইত্যাদি, তারা নো হোয়ার হয়ে যাবে, নোবডি হয়ে যাবে, এটা তো হয় না। ফলে মানে তারেক রহমানকে ডেকে এনে তাদের এক্সিস্টেন্সকে, তাদের যে রাজনীতিতে তাদের যে অ্যাপিয়ারেন্স, এবং এই যে ক্যানভাসে তাদের যে বড় বড় চেহারা আমরা দেখতেছি, এই চেহারাগুলো ছোট হয়ে থাকবে। ফলে এটা তারা চায় নাই। এবং তারেক রহমান যে স্ট্যাটাসটা দিয়েছেন, মিস্টেরিয়াস, এটা রহস্যপূর্ণ। এটা হতে পারে যে এটা এক্সপ্লেইন করা তার এই মুহূর্তে তার পক্ষে সম্ভব না। অনেকে নানা রকম স্পেকুলেশন করতেছেন। হ্যাঁ, কেউ বলতেছেন এটা স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে এটা সম্পর্ক আছে। কেউ বলতেছে যেটা জিও পলিটিক্স, এটা
আমেরিকা নানা রকম স্পেকুলেশন চলতেছে আর কি। তো এগুলি হয় কি, আমি আমি সব সময় ছোট ছোট জিনিস দিয়ে আমি আমি খুব তত্ত্ব দিয়ে বোঝার চেষ্টা করি না। হ্যাঁ, মানে ছোট ছোট জিনিস দিয়ে বোঝার চেষ্টা করি। ছোট ছোট জিনিস দিয়ে দেখলে আমি দেখতে পাচ্ছি যে তারেক রহমানের এখানে আসাটা নির্ভর করছে এই সরকার, আমি স্পেসিফিক্যালি কারো নাম বলবো না, এই সরকারের কিছু লোক যারা 5th অগাস্টের সুফল ভোগ করছে, যারা মনে করছে যে পলিটিক্যাল একটা চেঞ্জ হয়ে গেলে তাদের বর্তমানের যে এই যে সুখময় জীবন, যে স্বচ্ছন্দ জীবন, এইটা থাকবে না। সুতরাং এই গভর্নমেন্টকে প্রলং করতে হবে। এই গভর্নমেন্টকে প্রলং করতে গেলে তারেক রহমানের ইন্টারভেনশনটা ঠেকাতে হবে। হ্যাঁ, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে টু প্রলং দিস গভর্নমেন্ট। এবং আপনি দেখবেন ইলেকশন অর নো ইলেকশন, আপনি বিএনপি একটা ক্রাইসিসের মধ্যে থাকবে। এটা আমি কিছুক্ষণ আগে RTV-তে বলে আসছি। এবং এখনকার যে কন্ট্রাডিকশনটা, প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দি কান্ট্রি, সেটা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি ভার্সাস আল্ট্রা রাইটিস্ট। এবং এই সংকটের মধ্যে পড়ে গেছে বিএনপি। বিএনপি ইজ এ লিবারেল ডেমোক্রেট পার্টি, আর হচ্ছে যে এখন দেশের যারা নিয়ন্ত্রণ নিয়েছে দেশের কন্ট্রোল যাদের হাতে এখন, তারা আল্ট্রা রাইটিস্ট। সো এই আল্ট্রা রাইটিস্টটা কখনোই চাইবে না যে একটা লিবারেল ডেমোক্রেটিক ফোর্স এখানে টেক ওভার করুক। সো এটা, এই কনফ্লিক্টটা কিন্তু হাইলি ফিলসফিক্যাল, হাইলি পলিটিক্যাল কনফ্লিক্ট এটা। হ্যাঁ, এবং এটা খুব ছোট ব্যাপার না, এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো ফলে এটা তারেক রহমান রিয়েলি ইজ এন আনফরচুনেট ফেলা। হ্যাঁ, 17 বছর এবার বাইরে থাকলো, এক্সাইল, তারপরে ওখান থেকে এত কষ্ট, এত কিছু, তারপরে উনি এত বড় বিজয়ের পরে উনি বাংলাদেশের রাজনীতিতে পার্টিসিপেট করতে পারছেন না। এবং পাচ্ছেন অনলাইনে, এটা কোনো ইয়ে না, মানে এটার কোনো মেটেরিয়াল কোনো বেসিস নাই। হ্যাঁ, এটা একটা বায়বীয় ব্যাপার, একটা অনলাইনে একটা কনফারেন্সের বক্তৃতা দিলাম, এটা গ্যাসিয়াস। হ্যাঁ, এটা কোনো সলিড কিছু না। উনি আসবেন দেশে, এসে নির্বাচনী প্রচারণায় এভরি নুক অ্যান্ড কর্নার বাংলাদেশের ঘুরে বেড়াবেন, উনি পাবলিককে মোটিভেট করবেন, তারপর ইলেকশন পার্টিসিপেট করবেন। ইট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু দেখা যাচ্ছে যে উনি এখন গ্রুপ সিটিং করতেছেন, গ্রুপ ওয়াইজ উনি অনলাইনে বক্তৃতা দিচ্ছেন। হ্যাঁ, ইট ইজ নট এনাফ ফর বিএনপি। হ্যাঁ, তো ফলে আগামী নির্বাচনটা তো লেভেল প্লেইং হচ্ছে না ইন দ্য সেন্স, ধরেন যে জামাতের নেতৃত্ব দিবে শফিকুর রহমান সাহেব, এনসিপির নেতৃত্ব দিবে আপনার এই যে যারা আছে হাসনাত, তারপরে সার্জিস টার্জিস, এরা এনসিপির নেতৃত্ব দিবে, তারপরে অন্যান্য দলের যে মেইন লোক, যে চিফ অফ দি পার্টি, সে কারণে। বাট বিএনপির নেতৃত্ব আর চিফ লোক আর দিতে পারছেন না। একে তো খালেদা জিয়া হচ্ছে আপনার কি বলে যে দারুণ অসুস্থ। বাই দ্য ওয়ে বলে নেই, সেটা হচ্ছে আই উইশ হার আর্লি রিকভারি ফ্রম এ কোর অফ হার্ট। এবং এটা বলে নিচ্ছি কারণ এই মুহূর্তে তার খুব প্রয়োজন ছিল। সেই প্রয়োজনীয়তাটা আমরা আর অনুভব করতে পারবো না। এটা একটা খুব ডিসঅ্যাপয়েন্টিং একটা খবর। নেভারদিলেস, আপনার তারেক, উনি যেহেতু আপনার কি বলে বেড রিডেন, ফলে তারেক রহমানকে আপনার পার্টির সমস্ত দায়িত্ব নেওয়ার কথা এবং সেই জন্য তাকে দেশে আসার কথা, কিন্তু উনি আসতে পারতেছেন না। এবং আমি জানি না, মানে আমার কাছে আমাকে যখন জিজ্ঞাসা করে কেউ টেলিভিশনগুলোতে সাম্প্রতিক কালে যে আপনি কি দেখছেন, আগামীতে কি হবে, আমি একটা কথাই বলি, ইটস এ গ্রে এরিয়া। হ্যাঁ, এটা একটা ধূসর জায়গা, নাথিং গ্রিনিশ, কোনো সবুজ কিছু নাই, এটা গ্রে। হ্যাঁ, এবং কেউ জানে না, মানে আমি অতীতে অনেক প্রেডিকশন করছি, সেগুলি ফলে গেছে, ইনক্লুডিং এই যে তারেক রহমান আসবে না সেটা সহ। বাট এখন আমার না প্রেডিকশন দিতে, আই ক্যানট প্রেডিক্ট। হ্যাঁ, সো ক্রিটিক্যাল, সো কমপ্লেক্স, হ্যাঁ, সো মানে কি বলে এটা, মানে আনপ্রেডিক্টেবল হয়ে গেছে যে এখন আর প্রেডিক্ট করতে পারি না কি হবে, মানে আদৌ ইলেকশন হবে কিনা, হইলে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে ইলেকশন হওয়ার চান্স খুব কম। এটা বলবো না যে হবেই না, চান্স খুব কম। যদি হয়, ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। এর চেয়ে খারাপ ইলেকশন আর আমরা দেখবো না, দেখি নাই। হ্যাঁ, তো ফলে এটা খুবই খারাপ একটা ইলেকশন হবে। মোরওভার, আপনার যদি ইলেকশন হয়েও যায়, ধরেন কথার কথা, একটা ইলেক্টেড বডি টেক ওভার করলো,
দ্যাট ইজ নট, এটা ইট ডাজন্ট মিন এনিথিং। হ্যাঁ, আমরা যে অবস্থায় আছে, হতে পারে ইলেকশন হওয়ার পরে সিচুয়েশন আরো খারাপ হবে, আরো গ্রেভ হবে, প্রবলেম আরো অ্যাকিউট হবে। হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু আমরা দেখতেছি। হ্যাঁ, এবং আমি যেটা বলি যে আমাদের কোনো ইমিডিয়েট সলিউশন নাই, আমাদের কোনো মিড টার্ম সলিউশন নাই, ইভেন আমাদের লং টার্ম সলিউশন নাই। ইট ইজ এ প্রবলেম অফ সেঞ্চুরি, ইটস এ প্রবলেম অফ সেঞ্চুরি। দেশ যে জায়গায় চলে গেছে, মানুষের চরিত্র যে জায়গায় চলে গেছে, মবক্রেসি যেভাবে ইনস্টিটিউশনালাইজ হয়েছে, হোল থিং মানে আমাদেরকে বলতেছে যে ইন নিয়ার ফিউচার তো দূরের কথা, আপনার অনেক দূরের ভবিষ্যৎ আমাদের, আমরা উই আর নট গেটিং এ স্টেবল সোসাইটি, আমরা পাচ্ছি না। এটা এটা ইট ইজ উই আর ডেস্টাইন্ড টু যে আমরা পাচ্ছি না একটা স্টেবল গভর্নমেন্ট। আমি আশাবাদ দেখাইতে পারি, হ্যাঁ, হয়তো মানে হয় কি, অপটিমিজম হচ্ছে একটা বুদ্ধিজীবীদের জন্য একটা স্ট্যাটাস। হ্যাঁ, আমি একটা আশাবাদ দেখাইলাম, আমি যদি আশাবাদ দেখাইতে না পারি তাহলে আমি কিসের বুদ্ধিজীবী, এরকম একটা আছে কিন্তু। হ্যাঁ, দেখুন অনেকে বলবে যে একটা অন্ধকার দেখা যাচ্ছে কিন্তু একটা সিলভার লাইন আমি দেখতেছি। আই ডু নট ফাইন্ড এনি সিলভার লাইন, আই ডু নট ফাইন্ড, অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি। আমি, আমার কোনো স্ট্যাটাস দরকার নাই, বুদ্ধিজীবীর স্ট্যাটাস দরকার নেই, আমার কোনো গ্ল্যামার দরকার নেই, আমার কোনো প্রফিটিক মানে আমার একটা প্রফিটিক ইমেজ থাকুক যে আমি ভবিষ্যৎবাণী করতেছি, আমার একটু দরকার নাই। আই এম টোটালি পেসিমিস্টিক। হ্যাঁ, যে সিনারিও আমরা যে জায়গার মধ্যে আছি, অল ডোরস আর ক্লোজড, নো ডোর ইজ ওপেন। আমরা একটা মাইন্ড ক্যাচিপার মধ্যে আটকাই গেছি, এবং এখান থেকে কিভাবে আমাদের ওয়ে আউট হবে আমি জানি না। এবং তারেক রহমান যদি আসতে পারতো তাইলে হয়তো একটা সিচুয়েশন অন্যরকম হইতো, কিন্তু উনিও নাই। তারপরে তো মানে উনি ছাড়া, আর আমি তো বিএনপির যে হায়ারার্কি যেটা আর কি, হাইকমান্ড, আমার মিনিমাম কোনো তাদের উপর আস্থা নাই। তারা দে আর সো ইরাটিক, সকাল বিকাল, সকাল এক কথা, বিকাল এক কথা। এবং মানে রাইট ফ্রম 5th অগাস্ট তারা যে পলিটিক্সটা করছে, হ্যাঁ, আনকন্ডিশনাল সাপোর্ট টু ইউনুস, হ্যাঁ, কোনো ধরনের মানে নিজস্ব সত্তা বলতে কিছু ছিল না। ইভেন এখনো দেখেন, যখন তারা ফিল করতেছে যে নির্বাচন হবে কি হবে না, সেই সময় তারা একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং তারেক রহমান তো বলতেছে যে আমার মায়ের ব্যাপারে। এটার কারণটা কি? আমি একটু সাবির মুস্তাফার কাছে যাই। আপনারা দুজনই একটা বিষয়ে একমত হইলেন যে যা হচ্ছে এটা 1/11 এর কন্টিনিউশন। তো 1/11 এর কন্টিনিউশন যদি হয়, তারেক রহমান কেন তাহলে এখনো ক্রমাগতভাবে ডক্টর ইউনূসের প্রশংসা করে যাচ্ছেন? সাবির মুস্তাফা। কেন? আমার তো একটা ধারণা, আমার একটা বিশ্লেষণ হচ্ছে যে বিএনপির যে নেতৃত্ব, তারেক এবং ঢাকায় যারা আছে, এই নেতৃত্ব একটা ব্যর্থ নেতৃত্ব। তাদের নেতৃত্ব ব্যর্থ হয় গত বছর যখন ছাত্র আন্দোলন শুরু করে। বিএনপি সে আন্দোলন থেকে বাইরে থাকে অফিসিয়ালি, যদিও বিএনপির অনেক কর্মী সে আন্দোলনের অংশ ছিল, কারণ যখন যারা গুলি খেয়ে মারা গেছেন, তাদের রাজনৈতিক পরিচয় যখন দেখা গেল ওখানে অনেক বিএনপি নেতা কর্মী ছিলেন, কিন্তু অফিসিয়ালি বিএনপি এটার বাইরে ছিল। কিন্তু বৃহৎ দল হিসেবে বিএনপির উচিত ছিল, আর যেই দল 2011 সাল থেকে আন্দোলন করে আসছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে, তাদের উচিত ছিল যে এই আন্দোলনটা যখন একটা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হলো জুলাই মাসের মাঝখানে, তখন তাদের অন্তত এই আন্দোলনের পরিণতি কি হতে পারে সেরকম একটা রূপরেখা নিয়ে আসা উচিত ছিল। আমি বলছি না তাদের আন্দোলনের নেতৃত্ব নেওয়া উচিত ছিল, কারণ যদি সেটা নিত তারা, তাহলে আন্দোলনটা হয়তো মাঠে মারা যেত। কিন্তু তাদের একটা মানে কি বলবো, একটা রূপরেখা নিয়ে আসা উচিত ছিল যে এইভাবে শেখ হাসিনার বিদায় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে, ঠিক 1990 সালে যেটা হয়েছিল। কিন্তু ওনারা সেটা করেননি। এবং কি হলো, যখন শেখ হাসিনা পতন হলো, তখন কিন্তু সেনা প্রধান তিনি সব রাজনৈতিক দল নিয়ে একটা অন্তর্বর্তী সরকারের জন্য এগুলেন, এবং ছাত্রদের দাবি অনুযায়ী ইউনূসকে বসানো হলো এবং অন্যান্য যারা উপদেষ্টা হলো বসানো হলো। অর্থাৎ খেলাটা বিএনপির হাত থেকে চলে গেল। বিএনপির হাতের থেকে চলে গেল মানে কি, বিএনপি কখনো খেলাটা তার নিজের হাতে নিতেই পারেনি। এবং এটা নেতৃত্বের কারণে। এটা এমন না যে বিএনপি আন্দোলনের সম্পর্কে কিছু জানে না, বিএনপি জনসমর্থন নেই বা বিএনপি আন্দোলনের শরিক ছিল না। বিএনপির চেয়ে কেউ বেশি আন্দোলন করেনি এই বিগত 15 বছর, অথচ শেষ মুহূর্তে এসে তারা মানে বলটা তাদের হাত থেকে চলে গেল। তো এইটা হচ্ছে আমার প্রথম জিনিস। এবং তারপর থেকে তারা কিন্তু ব্যাকফুটে খেলছে, এবং কিভাবে তারা
পরিস্থিতি সামলাতে পারে, কারণ তাদের ধারণা হচ্ছে যে নির্বাচন হলে তারা জয়ী হবে। সো তাদের ক্ষমতায় আসার একমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। তারা পুনরায় আন্দোলন করে ইউনূসকে ক্ষমতাচ্যুত করে বিপ্লব করে ক্ষমতা আসবে এরকম কোনো শক্তি তাদের নেই, এবং তারা সেটা জানে, ইউনূসও সেটা জানে, ইউনূসের যারা সমর্থক আছেন তারা সেটা জানে। বিএনপির একমাত্র লক্ষ্য হচ্ছে যে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হলেই হলো, তাহলেই আমরা এই ক্ষমতায় চলে আসতে পারি। এবং সেই জন্যই তারা ইউনূসকে তোষামত করে যাচ্ছে, কারণ তারা এটাও জানে যে ইউনূস যদি চলে যায় তাহলে কে ওই জায়গায় গিয়ে বসবে, কোন শক্তি ক্ষমতা নিবে এবং তার কি দীর্ঘমেয়াদী প্রভাব হবে সে সম্পর্কে কেউ জানে না। সেজন্য তারা, আমার মনে হয় এখনো, আর ইউনূস একটা চাল খেলেছে, তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন লন্ডনে, অ্যাজ ইফ এমন মর্যাদা দিলেন যেন অ্যাজ ইফ তারেক রহমান হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী। এবং এই যে 17 বছর, আমি শেষ করি, 17 বছর তারেক রহমান লন্ডনে আছে, এই 17 বছরে কিন্তু কোনো ডিগনিটারি এসে তার সাথে দেখা করেনি। হঠাৎ বাংলাদেশের সরকার প্রধান এসে তার সাথে দেখা করলেন, 1-to-1 1-1.5 ঘন্টা মিটিং করলেন, উনি তো পুলকিত হয়ে গেলেন যে তাকে এমন একটা মর্যাদা দেওয়া হয়েছে যেটা আগে কেউ দেয়নি বা তিনি কখনো পাননি। তো তারপর থেকেই তারা কেমন যেন একটা বিহোল্ডেন হয়ে গেছেন ইউনূসের প্রতি, যে তাকে সমর্থন করতেই হবে যাতে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনটা করে দিতে পারেন। এবং যতই সাইন আমরা দেখি যে ফেব্রুয়ারি নির্বাচন, যেটা মাহবুব ভাই বললেন যে হয় নির্বাচন হবে না, না হয় একটা তামাশা নির্বাচন হবে, সাইনগুলো কিন্তু সেরকমই, হয় নির্বাচন হবে না, নয় একটা তামাশা নির্বাচন হবে। তা সত্ত্বেও তারা মনে করছেন যে নির্বাচনটা করে ফেলি, করলে আমরা জিতে যাব। মানে মাহবুব কামাল, মানে এটা কেন? ধরেন যখন 1/11 ঘটনা ঘটে তখন তো ডক্টর ইউনূস তখনই রাজনীতিতে ইন করতে চেয়েছিলেন, পারেন নাই, রাইট? তো এইবার যখন আন্দোলনের পরে 5ই আগস্টের পরে এই নাহিদ সার্জিসরা যখন ডক্টর ইউনূসের নাম ঘোষণা করলেন প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি তো একটা রাজনৈতিক দল, আলটিমেটলি তারা অনেকদিন দেশ শাসনও করেছে, তাদের মাথায় কি একটুখানি ক্লিক করলো না এই যে ডক্টর ইউনূসের মাধ্যমেই -2 ফর্মুলা, যেটি 1/11 ছিল, বাস্তবায়ন করার চেষ্টা হয়েছিল, তো তাদের মাথায় ক্লিক করলো না যে ডক্টর ইউনূস আসলে সেই -2 ফর্মুলা আবার বাস্তবায়ন হবে কিনা? তারপরে ধরেন গত 15 মাস গড়িয়েও গেল, তারপরেও ধরেন আমার মনে আছে 7ই আগস্ট, মানে শেখ হাসিনার পতনের পরে 7ই আগস্ট তারা একটি বড় সমাবেশ করলো এবং তার আগে তারেক রহমান ঘোষণা করলো যে 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। এই একটি জিনিসও যখন হলো না, তখনও কি তাদের রাজনৈতিক বোধ কাজ করেনি, নাকি তার স্বাধীনতাটা কোথায় বাধা পড়ে আছে, সেটি কি? এই 15 মাসেও তারা সেটি খুলতে পারলো না কেন? আপনার এত বড় করে বলার দরকার ছিল না, একটু বললেই আমি বুঝে যেতাম। জি, সেটা হচ্ছে ওনার বক্তব্যকে আমি সমর্থন করছি, কিন্তু একটা মিসিং লিঙ্ক আছে, আমি সাপ্লিমেন্ট করতেছি। সেটা হলো বিএনপি কেন এই ধরনের ইউনূস সাহেবকে গুড হিউমারে রেখে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেল, এটার পেছনে একটা কারণ আছে, সেটা কেউ বলে না। এটা মনে করার কোনো কারণ নাই যে তারেক রহমান বাই নেচার উনি গান্ধীর মতো শান্তিবাদী, অথবা কি বলে যে উনি একজন কি বলে যে নোবেল তো পাইছে আপনার শান্তিতে ইউনূস সাহেব, তারেক রহমান তো শান্তিতে নোবেল পায় না। এটা মনে করার কোনো কারণ নাই যে উনি শান্তিবাদী হয়েছেন ঠেলায় পড়ে। সেটা কিরকম? উনি অস্ত্রকে ভয় পাইছেন, এই কথাটা কেউ বলে না। দেখেন 5ই আগস্টের পরে 460টা থানা লুট হয়েছে, এবং এই অস্ত্রগুলি কোথায়? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এই সজীব ভুইয়া যখন বললেন যে 5ই আগস্ট যদি হাসিনার পতন না হইতো তাইলে আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম, তার মানে তাদের কাছে আগে থেকে অস্ত্র মজুত আছে। এটা তো তারেক রহমান শুনছে, বিএনপি নেতৃত্ব শুনছে, বিএনপি নেতৃত্ব জানে 460টা থানা লুট হয়েছে, বিএনপি নেতৃত্ব শুনলো যে তারা সশস্ত্র সংগ্রামের ডাক দিত, বিএনপি নেতৃত্ব এটা অ্যাসিউম করলো যে পাকিস্তান থেকেও কিছু অস্ত্র আসছে। তো ফলে এই পরিমাণ অস্ত্রের সঙ্গে ডিল করার মতো আপনার অর্গানাইজেশনাল স্ট্রেংথ এই বিএনপি নেই। সুতরাং তারা যদি
ক্ল্যাশে যায় এই আপনার সরকারের সাথে অথবা ছাত্রদের সাথে, এই যে বৈষম্য বিরোধীদের সাথে বা অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, তাইলে একটা কি বললে আর্মসের খেলা হয়ে যাবে, এবং আর্মসের খেলা হয়ে গেলে ব্লাডশেড হবে এবং সেটা আরো জটিল পরিস্থিতি তৈরি করবে। তো তারা গভর্নমেন্টকে যে প্রেশার দেওয়ার কথা ছিল তারা সেই প্রেশার দিল না। আরেকটা প্রশ্ন আপনি করলেন যে 5ই আগস্টের পরে বিএনপি কেন একটা তত্ত্বাবধায়ক সরকার বা তাদের মতো করে একটা সরকার রূপরেখা দিল না। দেখেন, ওই সময়টায় কিন্তু আন্দোলনের আপার হ্যান্ডে ছিল ছাত্ররাই, বেসিক্যালি ছাত্ররাই ছিল আন্দোলনী, এবং এই ছাত্রদের পেছনে যারা মাস্টার মাইন্ড ছিল তারাই আপনার পুরো পরিস্থিতি তারা নিয়ন্ত্রণ করত। যেমন ওয়ান অফ দেম ইজ আসিফ নজরুল, এবং দেখবেন যে আর্মি তাকেও ডাকছে প্রথমে। সো ফলে আসিফ নজরুলদের যে কন্ট্রোল এই যে আন্দোলনকারীদের উপর, সেইটা সারপাস করে দিতে পারে না বিএনপি নেতৃত্ব। ওই সময় ওই মুহূর্তে ছাত্রদের যে শক্তি সেইটা ইট ওয়াজ স্ট্রঙ্গার দ্যান দি স্ট্রেংথ অফ বিএনপি ওই মুহূর্তে। ফলে এইটা তারা রিস্ক নেয় নাই। এবং আমার এক বন্ধু, নাম বলবো না, সে বিএনপি মানে উচ্চ পদস্থ একজন নেতা, উনি আমাকে বলছেন যে মির্জা ফখরুল ইসলাম যে সারেন্ডারটা করলেন ক্যান্টনমেন্টে, আমার যদি দায়িত্ব থাকতো তাহলে আমি এই সারেন্ডার করতাম না। আমি একটা অন্যরকম রূপরেখা দিতাম এই ইন্টারিম গভর্নমেন্টের বা কেয়ারটেকার গভর্নমেন্ট। তো যাই হোক, এই 14 মাস আমরা কি দেখছি? আমরা 14 মাস দেখছি যে বিএনপির অ্যাটিটিউডটা হলো কোন রকমে একটা ইলেকশন যদি হয়ে যায় তাইলে তো আমরা ক্ষমতায়। তো ফলে ইউনূসকে সবসময় গুড হিউমারে রাখতে হবে, যাতে ইলেকশন থেকে উনি মানে ডিরেল না হন, ইলেকশনের এজেন্ডাতে উনি থাকেন, এবং ইলেকশনের এজেন্ডায় থাকার জন্য যতটুকু আপনার তোষামত করা দরকার, যতটুকু তাকে কি বলে যে তেলানুই বলবো আমি, দরকার সেটা করতে হবে। এবং এটা করতে গিয়ে দেখেন মানে কতগুলো জিনিসটা আমাদের মাথায় ধরে না। আমি এই চিফ অ্যাডভাইজার লন্ডন যাওয়ার কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে তারেক রহমান যেন ডক্টর ইউনূসের সাথে কোনো মেলায় না যান, তাহলে ইউনূস সাহেব তাকে 7 বার বিক্রি করে দিবেন। এটা একটা পোস্ট দিয়েছিলাম। তারপরে যখন লন্ডন থেকে আসলো তখন মির্জা ফখরুল বলতেছে পুরো জাতি আনন্দিত। আমি পোস্ট দিলাম, 1 বেচা হলো, আরো 6 বেচা বাকি আছে। ঠিক আছে, আমরা এগুলো বুঝতেছি যে কিভাবে একটা ট্রিকি গেম খেলতেছে আপনার চিফ অ্যাডভাইজার এবং তার এটা আমরা বুঝতেছি, কিন্তু ওনারা বুঝতেছেন না। এই যে বিএনপির যে নেতৃত্ব না বুঝে পারেন, আমার মাথায় এটাতেই আসে না। ধরেন চাকসু নির্বাচন দেখেও তারা কিভাবে করে মনে করেন যে একটা ভালো নির্বাচন তারা এই সরকার দেবে। সাবির মুস্তাফা, বিএনপিকে রাজনৈতিক ঘিলু নাই কারো মাথায়? না, শুনেন এইটা হয়েছে কি, আজকে আমার সাথে রিপন সাহেব ছিলেন, ওই যে বিএনপির নেতা আসাদুজ্জামান রিপন, উনি বিএনপির আমার বন্ধু যে আব্দুল সালাম, আমার ক্লাস 1-এর ফ্রেন্ড, আমরা মাস 2 আগে একটা আড্ডায় বসছিলাম। তাই আমি ওরা বললাম, আচ্ছা তোরা সরকারকে চাপ দেস না কেন ইলেকশনের জন্য? তা আমাকে বলে কি, আমরা চাপ দেই আর এই সুযোগে হাসিনা ঢুকুক না, তোরা এটাই চাইতেছিস। বিএনপি পলিটিক্সটা হলো যে মানে বিএনপিটা বুঝলোই না যে তাদের অলক্ষ্যে আওয়ামী লীগের চাইতে বড় শত্রু গোকুলে বেড়েছে। এটা তার বুঝলোই না। তারা সবসময় আওয়ামী লীগকে প্রধান শত্রু মনে করতেছে। আরে আওয়ামী লীগ তো প্রধান শত্রু আগে ছিল, 5th অগাস্টের পরে আওয়ামী লীগের প্রধান শত্রু না, এখন প্রধান শত্রু অন্য জায়গায় শিফট করছে। ঠিক আছে, কিন্তু এটা পিকুলিয়ার পলিটিক্স আর কি। ওই যখন দেখা যায় যে আওয়ামী লীগের একটা ফেরার সম্ভাবনা দেখা দিছে, তখন ইউনূস সাহেব একটা ঐক্যের ডাক দেন, সবাই গিয়ে হাজির হয় যমুনাতে। আসি আওয়ামী লীগ ঠেকাইতে হবে। তখন একটা ঐক্য এবং আনকন্ডিশনাল সাপোর্ট পেয়ে যান চিফ অ্যাডভাইজার। দেন আওয়ামী লীগ তো একটা গন কেস এখন, মানে রাইট এট দিস মোমেন্ট ইটস গন কেস, তাই না? আওয়ামী লীগকে ভয় করে আপনি ইউনূসকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে যাবেন, দিস ইজ নট পলিটিক্স।
আপনাকে তো ফাইট করতে হবে মেইন এট এ গিভেন মোমেন্ট অফ টাইম একটাই প্রিন্সিপাল এনিমি থাকে, হ্যাঁ একটাই প্রধান শত্রু থাকে। তো এই মুহূর্তে প্রধান শত্রুকে বিএনপি, নিশ্চয়ই গভর্নমেন্ট, কারণ তারা ইলেকশন দিতে যাচ্ছে না বা ইলেকশনের ব্যাপারে গড়িমসি করতেছে। তো এই মুহূর্তে বিএনপি বড় করতেছে আওয়ামী লীগ শত্রু। আরে এটাও কিছু হইলো? আওয়ামী লীগ এখন ইন্ডিয়াতে নির্বাসিত জীবনযাপন করতেছে, এবং তারা এখন আওয়ামী লীগকে শত্রু মনে করে। হ্যাঁ, এই যে শত্রু চিহ্নিত করার ব্যর্থতা, এবং ওই যে লেনিনের একটা কথা আছে যে আন্দোলনটা সাকসেসফুল হবে কিনা সেটা নির্ভর করে এটা বুঝতে যে হাউ ডু দ্য কারেক্ট স্লোগানস কাম ফ্রম। সঠিক স্লোগানটা নির্ধারণ করা, এটা হচ্ছে আন্দোলনের সাফল্যের চাবিকাঠি। এইটা আগে ঠিক করতে হবে, মূল স্লোগানটা কি হবে। তো বিএনপি তো মূল স্লোগানটাই ঠিক করতে পারেনি, তাই না? ফলে এই সমস্ত ক্যারিকাচার আমরা দেখছি, সকালে এক কথা বিকেলে এক কথা। হ্যাঁ, একবার খুশিতে মানে একেবারে আনন্দের জোয়ারে ভাসতে থাকে, আবার মুখ কালো হয়ে যায়, গ্লোবি হয়ে যায়, আবার এই হয়ে যায়। এই দৃশ্যগুলো আমরা দেখতেছি। এবং দেখেন এখন পর্যন্ত বিএনপি বুঝতেইছে না যে এই তারা যেভাবে ভাবতেছে যে ইলেকশনের মধ্য দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করবে, যে ভাবতেছে এইটা ঠিক না, এইটাও বুঝতেছে না। হ্যাঁ, অথবা হতে পারে দে আর হেল্পলেস, তারা হেল্পলেস, বুঝেও কিছু করার নাই। হ্যাঁ, এটাই আমার মনে হয় এইটাই, বিএনপি হচ্ছে হেল্পলেস, এবং হেল্পলেস ওই কারণেই যে তারা খেলাটা তাদের হাতের নাগালের বাইরে চলে যায়। এবং আপনি দেখেন এই যে কনসেনসাস কমিশন, ঐকমত্য কমিশনের যে বৈঠক, বিএনপি হচ্ছে এত বড় দল, আর বাদ বাকিগুলো হচ্ছে এতটুকু, কিছু কিছু আছে 10-12টা যাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু ওইখানে বিএনপি কে ওদের সমানভাবে ট্রিট করা হচ্ছে। মানে বিএনপির ভোট এক আর ওদের ভোট এক। তাহলে বুঝলেন বিএনপির অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে এই ইউনূস সরকার এবং তার এই প্রক্রিয়া। এবং এটা হচ্ছে দেখেন না, আমি শেষ করি মাহমুদ ভাই, আপনি তো অনেক বললেন। এটা খেলাটা তাদের হাতের বাইরে চলে গেছে, এবং এখন তারা খেলাটা নিজের হাতে নিতে পারছে না, কারণ অন্যান্য প্লেয়াররা পেয়ে গেছে সরকারের পৃষ্ঠপোষকতা। সরকার, জামাত, এনসিপি কে গঠন করালো ইউনূস, সেই কিন্তু তাদেরকে বলে রাজনৈতিক দল তৈরি করলো, এবং তাদেরকে দিয়ে তারা বিএনপি কে মানে কি বলবো, ব্যালেন্স তো না, বরঞ্চ মাইনাস করে দিচ্ছে এই পুরো কনভারসেশনে। এবং বিএনপি এখন ওই অসহায় হয়ে এই আওয়ামী লীগের জুজুটাকে তারা একটা এক্সকিউজ হিসেবে ব্যবহার করে, যে আমরা কিছু করছি না কারণ ওই আওয়ামী লীগকে ঠেকাতে হবে। ইউনূস এটাকে ইউজ করে মাঝে মধ্যেই। উনি যেটা বললেন যে একটা যেমন একটা সভা থেকে সবাই বাইর হয়ে একটা বিবৃতি দেয় যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, এটা হচ্ছে একটা ওই জুজুর ভয় দেখানো। কিন্তু বিএনপির জন্য এটা হয়ে গেছে অজুহাত, বিকজ তারা এখন টোটালি অসহায়, জানে না কি করবে, না পারছে আন্দোলন করতে, না পারছে শিওর হতে যে এই ইউনূসের সাথে সহযোগিতা করে সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু পড়ে গেছে ফাটা বাসে, কিন্তু কিছুই করতে পারছে না। সো ওই আওয়ামী লীগ ঠেকানোর একটা অজুহাত নিয়ে তারা এখন পড়ে আছে।